আমরা স্যালুট জানাই ভারতীয় সেনাবাহিনীকে অভূতপূর্ব অপারেশন সিঁদুর সাফল্যের জন্য। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা দুর্গা মা রক্ষাকালীর চরণে প্রণাম জানিয়ে এবং শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং আগাম দীপাবলির প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রা পালা। রচনা ব্রহ্মময় চট্টোপাধ্যায়, সম্পাদনা রূপকুমার চট্টরায়, পরিবেশনায় নিমচা কিশোর নাট্য সমাজ, আলো ধ্বনি রূপসজ্জা নবনাট্য নিকেতন সাজঘর সাঁইথিয়া। শুরু করতে চলেছি গ্রামে গঞ্জের এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। ব্রহ্মময় চট্টোপাধ্যায় রচিত নিমচা কিশোর নাট্য মঞ্চ পরিবেশিত ওস্তাদের মার শেষ রাতে। দুনিয়ার মজদুর এক হও, দুনিয়ার মজদুর শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মানতে হবে, মানতে হবে। সাত সকালে সান্নাল ভিলার গেটের সামনে দাঁড়িয়ে স্লোগান দেওয়া হচ্ছে। আমার মামার বিরুদ্ধে আর একটা কথা বললে চাপকে গলে পেটে চামড়া পড়লো। মরানি আমার নাম অনল চৌধুরী। আমি আগুন নিয়ে খেলা করি। আগুন নিয়ে খেলাটা বন্ধ করুন ছোট বাবু, নইলে এবার আমরা এখন আগুন জ্বালাবো, কোনো দমকলই তা নেভাতে পারবে না। শাট আপ! কোন সাহসে তোমরা এখানে এসছো? এই জন্য দায়ী হলে একমাত্র আপনি স্যার। কি বলতে চাও তুমি? ছোট মুখে এত বড় কথা? আমাদের মতো শ্রমিকের কথাগুলো মন দিয়ে না শুনলে, আমাদের ন্যায্য দাবি না মানলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাবো স্যার। আন্দোলনের হুমকি তুমি কাকে দিচ্ছ লখাই? তুমি বোধহয় জানো না তুমি কার সঙ্গে কথা বলছো। আমার নাম অনল চৌধুরী। আমি আগুন নিয়ে খেলা করি। যদি ভালো চাও চুপচাপ এখান থেকে ফুটে যাও। নইলে কি করবেন স্যার? ওই পুলিশ ডেকে মিথ্যে কেস ঢুকে জেলের ঘানি জানাবেন। ও সকল ছোটখাটো কাজ এই অনল চৌধুরী করে না। তাই তোমরা যদি চাও এখান থেকে চলে যাও। আমার নাম অনল চৌধুরী। আমি তার চেয়েও ভয়ঙ্কর কাণ্ড তোমাদের জীবনে ঘটিয়ে দিতে পারি। ওই খেলাটা এবার আমরা শুরু করবো ছোট বাবু। শাট আপ! আমাদের মতো শ্রমিকের টুর্নামেন্টে হাতি মারতে চাইলে আমরাও জ্বালাবো চিতার আগুন। সামান্য সামান্য একটা কর্মচারী হয়ে আজ তোদের আমি একেবারে শেষ করে ফেলবো। একটা কথা মনে রাখবে, আমাদের এই কোম্পানির বিশাল উন্নতির পেছনে এই সব শ্রমিক ভাইদের কান্না ঘাম রক্ত জড়িয়ে আছে। তাই এদের এক ফোঁটা রক্ত ঝরাতে চাইলে কোম্পানির মালিক হিসেবে আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না, বরং তুমি এদের কাছে ক্ষমা চেয়ে নাও। যাও। এটা হতে পারে না। এই সামান্য কর্মচারীগুলোর কাছে আমি এই অনল চৌধুরী কিছুতেই মাথা নিচু করবো না। করবে যাদেরকে তুমি অপমান করেছো তারা আমার কাছে দেবতার সমান। তাই ওই খেটে খাওয়া মেহনতির মানুষের কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নাও। না এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, এই যে তোমরা আমায় ক্ষমা করো। ক্ষমার চেয়ে বড় পাওনা হলো আমাদের বড় সাহেবের ন্যায্য বিচার। আরে ন্যায্য বিচার করাটাই তো আমার ধর্ম। তা কি ব্যাপার লোখায় ওসমান, তোমরা সাত সকালে দল বলতে আমার বাড়িতে আসতে বাধ্য হয়েছি বড় বাবু। সকালবেলায় আমরা শ্রমিকেরা কাজ করতে গিয়ে দেখি কারখানায় লক আউট। সে কি আমার কারখানা লক আউট, অথচ আমি জানতে পারলাম না। ভাগ্নে, কারখানার গেটে তালা ঝুলানোর আগে তুমি কি একবারও আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না?
না না মামা, আসলে আসলে ব্যাপারটা সেটা নয়। আসলে আমাদের কোম্পানি তো দিনের পর দিন একেবারে লসেই রান করছে। তারপরে এই শ্রমিকদের যদি এই দাবিগুলো আমরা সব মেনে নিই, আমাদেরকে আর কিছুদিন পর দেউলিয়া হয়ে পথে বিক্রি করতে হবে। তুই চুপ করো! তোমার কোনো কথাই শুনতে চাই না। এই মাথার গাম পায়ে ফেলে এইসব শ্রমিক ভাইরা আমাদের এই কলকারখানাগুলোকে বাঁচিয়ে রেখেছে, আর তাদের এক ফোঁটা চোখের জল ফেলাতে হলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আচ্ছা বলো ভাই, তোমাদের কি দাবি? আমি কথা দিচ্ছি সে দাবি আমি ন্যায্য মতো মেটাবার চেষ্টা এসব করব। কথা স্যার অনেক শুনেছি, কিন্তু কাদের কাজ কোনো কিছুই হয় না। কাজ হয় না মানে? মানে কথা শোনার সময় কর্তৃপক্ষের সময় নেই তো। ও তাই তো কোম্পানির পয়সায় ওই বড় বড় অফিসারেরা ও বাচ্চা নিয়ে পার্টিতে ফুর্তি করে, আর আমাদের মতো শ্রমিকেরে শুধু পায় অবক্ষার অবহেলা। অনেক কথা বলছো লোকাই। লোকাই হক কথাই বলেছে, কোলা ফাটিও পাই না আমরা পিয়ে গ্র্যাজুইটি ওই বোনাসের মতো সুযোগ স্যার এমনকি পাই না স্যার। ও 3 মাসের বেতন। কি বলছো ওসমান ভাই? তোমাদের 3 মাসের বেতন বাকি? শুধু তাই কি বড় বাবু, রোদে জলে পুড়ে এই যে শ্রমিকরা কোম্পানির জন্য তারা পাচ্ছে কর্তৃপক্ষের শুধু দুর্ব্যবহার। ওই কারখানা কিছু হলে এই অফিসাররা অন্ধ বোমা ওই চালা হয়ে থাকে স্যার। এর যদি আপনি কিছু না করেন তাহলে তো আমরা না খেয়ে মারা যাবো। না না না, তোমাদের মুখে মরণের কথা মানায় না এই স্বাধীন দেশের নাগরিক হয়ে। আরে আরে আমি কথা দিচ্ছি, তোমার মাত্র কয়েকটা দাবি মেনে নিলে আর ওই কিছু টাকা যদি বরাদ্দ করি, তাতে যদি তোমাদের মুখে হাসি ফুটে, তাহলে সে দাবি আমি একদম মেনে নেব। কিন্তু তার আগে তোমাদের ইউনিয়ন লিডারের সাথে আমি একবার কথা বলতে চাই। তোমরা এখন নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও, সব ব্যবস্থা হয়ে যাবে। বেশ বেশ তাই যাচ্ছি। হ্যাঁ, আপনি আপনি আমাদের বাঁচালেন বড় বাবু। আপনার মতো মালিক যদি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোম্পানিতে থাকে, তাহলে আমাদের মতো শ্রমিকের সব দুঃখ কষ্ট মুছে যাবে স্যার। লোকাই! হে আল্লাহ, তুমি আমাদের বড় বাবুকে চিরসুখী রেখো, চিরসুখী। ওসমান ভাই, বড় বাবু জিন্দাবাদ, গরিবের ভগবান বড় বাবু জিন্দাবাদ। মামা মামা, এটা তুমি কি করলে? আজ এই সামান্য শ্রমিকগুলো যাদেরকে আমি একেবারে এই পায়ের তলে পিঁপড়ের মতো পিষে রাখতাম, যারা আজ আমাকে একেবারে জমের মতো ভয় করতো, আজ তাদের কাছে আমার এই মাথাটা, আমার এই উঁচু মাথাটা তুমি নিচু করে দিলে। বোকা ছেলে! আরে সব সময় মাথা গরম করে কাজ করলে চলে রে পাগল। কিছু কিছু ক্ষেত্রে না এই মাথাটাকে ঠান্ডা রেখে কাজ করতে হয়, তাতে সব ও মরে আর লাঠিটাও ভাঙে না। ব্যাপারটা তো আমি ঠিক বুঝতে পারলাম না। আরে কি করে বুঝবি রে হারামজাদা? আমি ভুজঙ্গ নারায়ণ সান্যাল, হরিণকে দিয়ে চটাই বাঘের গাল। মানে মানে কি বলতে চাও তুমি? আরে দিনের বেলায় যাকে ভাই বলে জড়িয়ে ধরবি, রাতের অন্ধকারে একেবারে হিংস্র হায়নার মতো আর প্রতিরোধের কণ্ঠটা একেবারে স্তব্ধ করে দেবে। ব্যাস মামা ব্যাস। আমি তো তোমারই ভাগ্নে মামা, আমার নাম মনোজ চৌধুরী, আমি আগুন নিয়ে খেলা করি। আমি আজ রাত্রের মধ্যেই ওই ইউনিয়ন লিডারটাকে খুন করে ওর লাশটা একেবারে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া। ভালো হবে, বাড়িতে বুড়ি গেছে তোর কোমরে দড়ি ফেলে টানতে টানতে নিয়ে যায়। ইডিয়েট কোথাকার! তাহলে কি করবো? আগুন ধরিয়ে দিবে। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর শ্রমিকগুলো যখন বস্তিতে ঘুমাবে, তখন তুই রাতের অন্ধকারে তোর সঙ্গ পাঙ্গ নিয়ে গিয়ে কেরোসিন তেল ঢেলে
দূর থেকে একটা জ্বলন্ত দেশলাই কাঠি ছুড়ে দিবি আর তারপর গাও করে চলতে থাকবে ওদের সমস্ত ঘর বাড়ি। আর সেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে সবাই যখন স্বজন হারানো বেদনায় হামা হামা করে কাঁদবে, তখন আমি হাসবো আমার এই বিপ্লব বধের অট্টহাস্যের অট্টহাসিয়া। মামা, আমার নাম অনল চৌধুরী, আমি আগুন নিয়ে খেলা করি। ওই খেলাটাই তো হলো আমার তুরুপের দাম। আমার মুখে বিশ্বাসের গুলি, মুখে বেমানির বারুদ। ভণ্ডামি আমার ধর্ম, শয়তানি আমার কর্ম। ভালো মানুষের ভেগ ধরা ভুজঙ্গ নারায়ণ সান্নাল হরিণকে দিয়ে চাটায় বাগান। সবাইকে আমি সতর্ক করে বলবো, জাগো, তোমরা জাগো, বর্গি এলো দেশে। ভালো মানুষের মুখোশাটা ভণ্ড শয়তানদের তোমরা উচিত শিক্ষা দাও। ভালো করে চিনে নাও, ভারতের স্বাধীন ব্রিটিশরা আজও বেঁচে আছে। হুঁশিয়ার ভুজঙ্গ নারায়ণ সান্যালের দল লোভ লালসা ট্যাবলেট খাইয়ে তোমরা কীটদাস বানাতে চাও। আবার তুমি বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে এসেছো, পাগলামি শুরু করে দিলে কেন? পাগলামি তো আমি করিনি। জানো জানো, শান্ত শিশুর মতো আমি বিছানায় শুয়েছিলাম তো, মাত্র সময় মোদির স্বপ্ন দেখছিলাম। হঠাৎ দেখি কি দেখলে গো ছোট বাবু? ভয়ঙ্কর দৃশ্য, আমার মাথার কাছে ফোনা তুলে দাঁড়িয়েছে একটা বিষধর সাপ। আমার পায়ের নিচে রোদের দৃষ্টিতে তাকিয়ে আছে একটা বড় শিকড়। সিংহ ও পাগল হয়ে গেলে ছোট বাবু। পাগল হলে কি বুঝতে পারতাম সাপ সুকন আর সিংহের রূপস্থলী, যার একটা নাম ভুজঙ্গ নারায়ণ সান্যাল। চুপ করো ছোট বাবু। নিজের দাদাকে সাপ সিংহ আর তুলনা করছো ছোট বাবু। কেন বলবো না, তোমাদের সান্যাল বাবুর অস্তিত্বর মজার লোভ লালসা আর হিংসার ভাইরাস। সে শুধু কামড়ায় ঝগড়ায় আর সুস্থ মানুষগুলোকে চুপে চুপে খায়। আর আমি সবাইকে সাবধান করে বলি, কি গো? নারায়ণ সান্যাল আসলে একটা শয়তান। প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফে wjanar.com। তুমি চুপ করো ছোট বাবু। তোমার এই পাগলামি আমি যে আর সইতে পারছি না। সইতে না পারলে আমার মতন হাসির আড়ালে কাঁদো। কাঁদতে তো হবেই গো ছোট বাবু। সেই ছোটবেলা থেকে তোমাকে দেখে আসছি, তুমি কত সুন্দর ছবি আঁকতে। ফুল, পাখি, চাঁদ, আকাশ, আর লেখাপড়ায় তুমি ছিলে সর্বপ্রথম। আর সমস্ত পরীক্ষায় তুমি সব থেকে প্রথম হতে গো ছোট বাবু। আর কি সুন্দর হাসি গানে আনন্দে কি সুন্দর তুমি দিন কাটাতে। কাকা, আর সেদিনে সে সোনালি স্বপ্নগুলো মনে পড়ে গেলে আমার যে কান্না পায় গো। কেঁদে কি লাভ গো দয়াল কাকা? অরণ্যের রোদন করলে চোখের জল শুকিয়ে কাঠ হয়ে যাবে, কিন্তু তবু আমাদের এই সান্যালের পাগলটা কোনোদিন মানুষ হবে না। জীবন নাটকের প্রথম দৃশ্য মহানায়িকার মুখে এমন মস্ত বড় ডায়লগ দেওয়ার জন্য আমি নাট্যকার বাবুর পায়ে নমস্কার জানাই। ছোট বাবু, আর আপনার মতো মধ্য উন্মত ক্যারেক্টার লেখার জন্য নাট্যকার বাবুকে তো রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া উচিত। আপনার কাকাকে আপনি দিয়ে সম্বোধন করতে আপনার লজ্জা করছে না? করছে না। আরে যেই মানুষটার জন্য আমার মাম্মি সুসাইড করেছে, আমার বাবার জীবনটা জ্বলছে,
সেই মানুষটাকে না আমি কাকা বলেই মনে করি না। কি করে মানবে গো মেম সাহেব? অবিশ্বাস্য সন্দেহ বীজ যে কাল কেউটা ছবলের চেয়েও বেশি বিষাক্ত। তাই তো মানবিক দূষণে কবলে পড়ে এই পৃথিবীর কঠিনতম অসুখ ধরেছে। ঠিক বললে ছোট নব মহাভারতের কোথাওর মতো সমান বন্দরায় দুনিয়ায় মানে ভালোবাসার বর্তমান ঠিকানা। যাদের দেহে প্রেম নেই, প্রীতি নেই, ভালোবাসার করুণা নেই, আজও পৃথিবী অচল। তাদের সপূর্বশালা ছাড়া আর কিছুই নেই। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যে গেছে পাতে, খুকু গেল জল আনতে পদ্মা দিঘির ঘাটে। পদ্মা দিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে খুকু গোছা ভরা চুল। ছোট বাবু অপূর্ব, কি সুন্দর বলো। ননসেন্স! এই ছাড়ো তো ওসব আদাল মার্কা কথা। ড্যাড কোথায়? ড্যাড, আমার ড্যাডের সাথে ভীষণ 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 দরকার। আরে দরকার বলেই তো বাজাই সরকার চলে এসেছে মাউনি। কত চাই? 5, 10, 20। আচ্ছা ড্যাড, তোমার সাথে কি টাকা ছাড়া আমার কোনো সম্পর্ক নেই? আরে টাকা ছাড়া দুনিয়াটাই ফাঁকা। তার মাঝে তুই হলি আমার এই স্যান্ডেল কোম্পানির প্রপার্টির চেয়েও দামি আমার দুষ্টু মিষ্টি মাউনি। বড়বাবু ঠিক বলেছেন। আশা দিদিমণি যখন কলেজ থেকে বাড়ি ফিরে আসে তখন বলা হয় এক মুঠো পেয়ে গেলাম আকাশ আর রাশি রাশি মুক্ত বাতাস। বুঝলে গো বড়বাবু, বুঝলে গো। দয়াল ঠাকুরের রান্নার যেমন জাদু তেমনই তার কথার ভাষা। একটা অতি দরকারি কথা তোকে বলতেই ভুলে গেছি রে মামুনি। সেই কথাটা আমি তোমায় বলে দিচ্ছি ড্যাড। আরে বল তো দেখি মামুনি কি কথা। আরে বাবা, সকালবেলা 5 বার, দুপুরবেলা 10 বার, আর বিকেলবেলা হরে নামের মতো যে কথাটা জপ করো যে এবার তোকে বিয়ের পিড়িতে বসতেই হবে। সেটাই তো আমার কর্তব্য রে মামুনি। তোর মা মারা যাওয়ার পর তোকে কত আদর যত্ন করে তোকে আমি মানুষ করেছি। তোর কোনো শখ আল্লাহ তাই অপূর্ণ রাখিনি। তাই তুই আর অমত করিস না মামুনি। ড্যাড, আমি আমার প্রিয় কাম ওই ভুজঙ্গকে আমি কথা দিয়েছি তার ওই দূর সম্পর্কের ভাইপো ওই কোটিপতি জনির সাথে তোর বিয়ে দেব। কিন্তু ড্যাড, কিন্তু অথবা যদির ভূতটা একেবারে মাথার থেকে নামিয়ে ফেল। আর অফিসে যাওয়ার আগে আমি যেন ওই গুড নিউজটা শুনে যায় যে কোনো দিন যে কোনো সময় ওই জনির সাথে তোমার দেখা হয়ে যাবে। আর তার জন্য নিজেকে তৈরি রাখো। চলি, বাই, টাটা। টাটা। ফাটা, এই আমার কপালটাই না ফাটা। বিয়ে পাশের সাথে সাথে ড্যাড আমাকে বিয়ের পিড়িতে বসাতে চায়, কিন্তু আমি ড্যাডকে কেমন করে বোঝাবো যে মেয়েদের জীবনে এক চিলতে সিঁদুরের মূল্য কোটি টাকা দিয়েও কেনা যায় না। তাই যেমন করে হোক, যেভাবে হোক, আমাকে জানতে হবে ড্যাডির পছন্দ করা ওই ছেলে জনি কোষ্টি পাথরে যাচাই করা কাটি সোনা কি না। সোনা মানে ওই একেবারে হিরে পান্না ওই চুনি বলে আমার জনি রূপে খোকা বাবু আর গুণে হলো মহানায়ক। আর ওই স্বভাব চরিত্রে ওই ওই ধোয়া তুলসী পাতাকেও হার মানায়। আপনি বুঝেছি বলি মুখের ম্যাপটা দেখে চিনতে পারছিস না, তাই তো? মুখটা খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। মনে কর। হ্যাঁ, এবার মনে পড়েছে। তুমি ড্যাডির পিয়ে কাম ভুজং ফ্রেন্ড পালকা গো, তাই তো? একেবারে ঠিক ধরেছিস। আরে আমি হলাম হরিদাস পাল। কেউ বলে টক, কেউ বলে মিষ্টি, আবার কেউ ভাবে ঝাল। আর আমি বলি কি, তোমার কথাগুলো নেম পাতা চেয়েও তেতো। একেবারে ঠিক। করতে পারলে না শরীরের পক্ষে খুবই উপকারী। ঠিক আচ্ছা বাল কাকু কেমন আছো তাই বলো তো? একেবারে বিন্দাস আছি মা। আর তাছাড়া তো তোর জন্য ভালো থাকতেই হবে, তাই তো হেলতে দুলতে
সোজা চলে এলাম এই সান্ডাল ভিলায়। আর শোন শোন, তোর জন্য নিয়ে এসেছি একখানা নামি দামি উপহার। উপহার আমার জন্য? কই, কোথায়? আরে কোথায়? तेरा चुराएंगे अपना तुझे हम बनाएंगे धीरे धीरे पास तेरे आएंगे आके दूर फिर ना जाएंगे चोरी चोरी दिल तेरा चुराएंगे अपना तुझे हम बनाएंगे धीरे धीरे पास तेरे आएंगे आके दूर फिर न जाएंगे। हाय নমস্কার। ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করলেও না বাঙালি কালচারটা এখন আমি ভুলে যাইনি। বেশ করেছিস একদম মনে রেখে। বলে আমাদের আজকালকার ছেলেরা ওই দুপাতা ইংরেজি পড়ে মায়ের ভাষা এমনকি বাপের চরিত্রটাও ভুলে যায়। শোন, পরিচয় করি, আমার ভাইপো জনি। কিরে, কি দেখছিস হা করে? আরে এই হলো তোর ওই ভাবি স্ত্রী আশা, মানে বর্ষার সাথী ছাতার মতো একমাত্র ভরসা। আরে লাভলি লাভলি, মানে ডিডি গেঞ্জির মতো চোখ বন্ধ করে ভরসা করা যায় না। একেবারে ঠিক। আমি কারখানায় গিয়ে তোদের এই সুখবরটা দিয়ে আসি, আর আর সঙ্গে করে পাজিটা নিয়ে গিয়ে তোদের বিয়ের ডেটটা ফাইনাল করে দি। আর আমি বুঝিয়ে দেবো যে আমি হলাম হরিদাস পাল। না 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 না, ঘটক নয়, ওই টক মিষ্টি ঝাল। তোমার কোন টেস্টটা পছন্দ ডার্লিং? স্টিয়ারিংটা ঠিক করে ধরো, নইলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ও পাবলে, কোটি টাকার এলআইসি করা আছে। তাছাড়া তোমার মতো সেক্সি সুন্দরী গাড়ি চালাতে গিয়ে আমি কিন্তু শহীদ হতো রাজি। ভুল জায়গায় দান পেতেছেন, কারণ আমি ফুল ভালোবাসি, কিন্তু প্রথম দর্শনে তাকে স্পর্শ করা মোটেও পছন্দ করি না। আমার কোনো অবজেকশন নেই। আফটার অল তুমি হলে আমার ভাবি স্ত্রী। আকাশ কুসুম কল্পনা, আমার দৃঢ় বিশ্বাস, আমি যদি আমোদ করি না, আমার বাপি না ওই কোটি টাকার ডায়মন্ড কেউ না ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে দ্বিধাবোধ করবে না। ধরে নিলাম কার, কিন্তু তারপরেও আমার তোমাকে চ্যালেঞ্জ, বিয়ে আমি তোমাকেই করব। কিসের দরকার? হ্যাঁ, গায়ের জোরে না, টাকার অহংকারে। আমার কাছে সুন্দরী মেয়েরা হলো ওই শপিং মলে শোকেসে সাজানো দামি কোম্পানির দামি মাল, আর তাকে কিনতে আমার 1 মিনিটও সময় লাগবে না। বাবা, টাকার এত গরম? বলি টাকাগুলোকে রোজ আয়রন করে চকচকে করা হয় নাকি? তাহলে একটা কথা শুনে রাখুন, আমার ড্যাডের যা প্রপার্টি আছে না, তাতে তোমার মতো মালকে না ওই বিগ বাজার থেকে কিনে গায়ের হাটে বেচতেও না আমার 1 মিনিট সময় লাগবে না। কত ভোল্ট আছে এই শরীরে। আচ্ছা ছাড়ো, যদি বলি না তাহলে পেনাল্টি কিক মেরে এইভাবে ঠিক গোলের পর গোল করবো। সাহস আপনাকে কে দিল? কি ভেবেছেন আপনি টাকা দিয়ে সব কিছু কেনা যায়, তাই না? শুনুন, গায়ের জোরে গা দখল করা যায়, কিন্তু কোনো মেয়ের মন দখল করা যায় না। তুমি ঠিকই বলছি আমি। ক্ষুধার্ত বাঘ, ধূর্ত শিয়াল আর খ্যাপা কুকুরকেও বিশ্বাস করি, কিন্তু আপনার মতো হ্যাংলা পুরুষগুলোকে না আমি মোটেও সহ্য করতে পারি না। আজকের এই অপমান আমি হজম করলাম, কিন্তু আমি তোমাকে প্রমিস করে যাচ্ছি
একদিন বরের বেশে এসে তোমার স্মৃতিতে আমি সিঁদুর পরাবই, আর সেই দিন তুমি বুঝবে আমি হলাম সুন্দরবনের বাঘ, শ্মশানপুরের শেয়াল, আর জলাতঙ্কের পাগলা কুকুর। জনি, जॉनी मेरा नाम, और काम चोरी है मेरा काम। আরে যাও যাও, যেই মেঘ যত গর্জায় তত বর্ষায় না সেটা আমি ভালো করেই জানি। আমি সীতা, সাবিত্রী, বেহুলার দেশের মেয়ে। যুগের পরিবর্তনে আমার দেশের পরিবর্তন হতে পারে, কিন্তু আমার মনটা তপবন। তাই তো কল্পনার তুলি দিয়ে এঁকেছি আমার মনের মানুষের মুখ, যার দু চোখে থাকবে সরলতা আর মুখে থাকবে শিশুর মতো হাসি, আর দুই বাহুতে থাকবে অসীম শক্তি। সেই কল্পনার তুলিতে তাকে এঁকে আমি কল্পনার জগতে ভাসতে ভাসতে বলি, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। তারি অনুরাগে রাঙা তুলির ছোঁয়ার নাও বলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, আমি তোমার সাথে। না না না, এই সংসারে আমি কোনো কাজ করব না। রান্না করে হাত পুড়িয়ে আমি শ্বশুর শাশুড়ি ননদের মুখে ভাসুর মুখে কিছুটা পিন্ডি তুলে দিতে পারবো না। তাই তো স্বামীর টাকায় রোজগারে আমি ইনকামে খাবো দাবো ঘুরবো ফিরবো আর নিজে এনজয় করব, আর আমি হব না নায়িকা, আর আমি লা 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 এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়। দেখে না খুঁজে না ও গো সাথী, আলোতে আধারে খুশির জোয়ারে মন যাকে চায়। আলোতে আধারে খুশির জোয়ারে মন যাকে। কিরকম অশ্লীল নাচ গান করছো, এতে যে সংসারের অমঙ্গল হয়। সংসার না না, ছিঁড়া ভাঙা খাট, ছিঁড়া বালিশ আর আর নোংরা বিছানা, চারিদিকে পচা দুর্গন্ধ, আমার দমটা বন্ধ হয়ে। গরিবের ঘরে দামি সেন্টের গন্ধ কোথায় পাবে মা? তাছাড়া বাঙালি গৃহবধূদের কাছে শ্বশুরের ভিটেই যে হচ্ছে স্বর্গ। কথা আর এ করে সব আমি আপনার মতন ওই বুড়ি সে থাকতে পারবো না। হ্যাঁ
বললে ছোট বৌমা, মাত্র সবে মাত্র কদিন হলো তোমার বিয়ে হয়েছে, গা থেকে এখনো তোমার হলুদের গন্ধ যায়নি। এত বড় কথাটা মুখের উপরে বলতে তোমার বিবেকে একটু বাধবে না? আজ থেকে কোনো কথা আমার আটকাবে না। আমার মুখে যা আসবে আমি তাই বলবো, আমি যা খুশি তাই করবো। আমার মুখে আসলে তখন আমি আধুনিক সভ্যতায় মগ্ন হয়ে আজ তোমরা শাড়ি হয়ে প্যান্ট পরছো, চুড়িদার পরছো এবং সিঁদুর মুছে দিয়ে তোমরা এবং কানাতে ঘড়ি পরছো, টাকা মুছে দিয়ে বঙ্গবন্ধুর এই চিহ্ন টাকা সিঁদুর মুছে দিয়ে তোমরা আমাদের সংসারটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছো। এই যে এলেন জ্ঞানী হেডমাস্টার, এদিকে হাতে ঢুকাচ্ছে আর কথাতে মুখে যেন ফুল ঝরে পড়ছে। শ্বশুরের সম্বন্ধে বিদ্রুপ করতে তোমার মুখে কি একটু আটকাচ্ছে না মা গো? কার কাছে বিবেকের কথা বলছো অন্নপূর্ণা? বিয়ে হওয়ার পর থেকে এই বাড়ি ছোট বৌমা তার ভাসুরকে ভাবে গরু, আর শ্বশুরকে ভাবে ছাগল, আর শাশুড়ি আর ননদকে ভাবে ছাই ভাঙা। ঠিক ধরেছেন আপনি, ঠিক ধরেছেন। আপনি যদি সত্যিকার যদি মানুষ হতেন না, তাহলে আমার স্বামীর পয়সায় বসে বসে খেয়ে পয়সা ধ্বংস করতেন না। বৌমা তুমি মিথ্যে কথা বলো না, বৌমা তুমি মিথ্যে কথা বলো না। আমরা কখনো তোমার মা বাবাকে আজে বাজে কথা আমি কখনো বলিনি। তুমি শুধু শুধু আমাদের খবর কোটা দিলে বৌমা। আমাদের খাবার কোটা দিচ্ছে, দুদিন পরে ওই দেবুর সৌজন্যে এদের কাছে আমরা হয়ে যাব মূল্যহীন ছেঁড়া কাগজ। কারণ অন্নপূর্ণা কারো এতদিনের স্নেহ মায়া মমতা ভালোবাসা এদের কাছে মূল্যহীন অচল পয়সা। বাহ 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 বাহ, চমৎকার! এই মহাদেব মিত্রের স্বাদের সংসারে রোজ সন্ধ্যার কীর্তনটা ঠিক যেন লেগেই আছে। দেবু রোজ রোজ ডিউটি থেকে ফিরেছে, এই অশান্তির পরিবেশ আমার আর ভালো লাগছে না বাবা। মন্দ লাগবে শুনতে, তবু বলছি এ সংসারে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে এই বাড়ির ছোট বৌমা। আপনি এত মিথ্যুক, একটু আগে তো আপনার ছোট সামনে অনেক নিন্দা করছে যে আমরা স্বামী নামে প্রতিবাদ করে দেবো, অমনি আপনি জ্বলে উঠেন, তাই না? জ্বলবে জ্বলবে মনিকা, সে তো জ্বলবে। তুমি বুঝতে পারলে না, আসলে এই বাড়ির বড় ছেলে হলো ওই বাবা আর মায়ের একেবারে গোলার মালা। আমি হলাম ঠিক যেন ওই বানের জলে ভেসে আসা এক ছিন্নমূল শ্যাওলা। বাবা মাকে এত ময়লা ভাবিস করে, মনে রাখে সমাজ সংসার দেশ বন্ধু বান্ধব সব কিছু ভাগ হতে পারে, কিন্তু মায়ের স্নেহ আর বাবার ভালোবাসা কোনোদিন ভাগ হতে পারে না রে। যোগ বিয়োগ হিসাব করে কত ঘন্টা, 24 ঘন্টা মিনিট মধ্যে কত সেকেন্ড হয় আপনারা বলতে পারবেন? কি গো মা, কি গো বাবা, উত্তর দাও। তোমরা যে দেখছি বোবা হয়ে গেলে উত্তর দাও। উত্তরটা দেওয়ার আগে আমি তোর কাছে একটা প্রশ্ন করতে চাই রে ভাই। প্রশ্ন? হ্যাঁ রে হ্যাঁ, প্রশ্ন। বলতে পারিস হাওড়ার হাটে এক পিস স্বামীর দাম কমপক্ষে কত টাকা হতে পারে? এটা প্রশ্ন, এটা একটা পাগলের পোলা। তাহলে বিলাপ করে আমি তোমায় বলি মনিকা, আমার ভাই তোমার স্বামী হওয়ার প্রায় 28 বছর আগে এই মায়ের কোলে ছোট্ট শিশুরূপে জন্মগ্রহণ করে। তখন তুমি এই পৃথিবীর আলো পর্যন্ত দেখনি মনিকা, তবু তুমি স্বামীতত্ত্বের অধিকার ফুলিয়ে ভুলে যাচ্ছ যে সন্তানের প্রতি মা বাবার ভালোবাসার হিসেবের প্রশংসাটা কখনো সময়ের ঘড়িতে মাপা যায় না কোনোদিনও। ঠিক বলেছিস বড় খোকা, ঠিকই বলেছিস। এই পৃথিবীতে এমন কোনো দাড়ি পাল্লা নেই যাতে গুরুজনদের স্নেহ ভালোবাসা মাপা যায়। মা, তাহলে আর কি বলুন? এবার চালা পিলো দাও, ফুল পড়বে, ফল পড়বে, গঙ্গা জল পবিত্র হবে। যত আদিক খেতা চলে সে দেবো, চলে
দেবু যা, তুই চলে যা। এখানে থাকলে আমাদের সংক্রামক ব্যাধির ছোঁয়ায় সবচেয়ে কঠিন অসুখ ধরে যাবে রে ছোট। বাবা কি সব আলতু ফালতু কথাবার্তা বলছো বাবা? সংসার তো নয়, যেন আজব চিড়িয়াখানা। বাহ, চমৎকার রে দেবু, চমৎকার। ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস। এই আজব চিড়িয়াখানাটাই তো একদিন তোর কাছে ছিল সংসার এক মন্দির রে ভাই। মন্দির, আর সেই মন্দিরটাকে তোমরা দিনের পর দিন বানিয়ে তুলেছো ওই কুবুদ্ধির মন্ত্রণাগার। দেবু, বারবার তোমরা সকলের কাছে আমাকে ছোট করেছো। দেবু, ছোট বড় হিসেবটা তুই কি তোর বউয়ের পাঠশালাতে পড়ে বুঝতে শিখেছিস রে দেবু? মা জননী, বড়দের থেকেই তো ছোটরা শেখে। আর তোমার এই বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার বাবা যে তার বইয়ের আঁচলটাকে একেবারে ওই জপমালা করে তুলেছে। হ্যাঁ, চোখ রাঙিয়ে লাভ নেই। এই সংসারে আমি খাটি খাই, কোনো পরের পয়সায় পোস্টদারি করি না। তাই পরের বার থেকে যদি তোমরা আমার বইয়ের পিছনে লাগো, তাহলে বাবা মা ভাই বোনের সম্পর্কগুলোকে আমি ওই বানের জলে ভাসিয়ে দেবো। মনে রেখো দাদা, ওই বানের জলে ভাসিয়ে দেবো। শোন শোন রে দেবু, শোন শোন শোন। সেই আগের ছোট ও এখন দোস্তর মতো বড় অফিসার দেবু বাবু। বাবা, বাবা তোমরা রাগ করো না, রাগ করো না। ওই দেবুর কোথায়? তোমরা রাগ করো না। ও মুখে যাই বলুক না কেন, যা বলে যাক না কেন, ও যে আমার অতি হাতুরের স্নেহ ভাই গো বা, স্নেহের ভাই। তাই বলে বউয়ের কথায় আমাদের এই সংসার মন্দিরটাকে শ্মশান করে দেবে? এমনি করে আমাদের সকলকে কাঁদাবে বল? না গো মা, কেঁদো না, কেঁদো না গো মা, তুমি কেঁদো না, কেঁদো না। তুমি তো জানো মা, তোমারই দু চোখে অশ্রু ঝরলে তোমার কত কত কষ্ট হয়, তুমি তো জানো। সেই কষ্টের বোঝা মাথায় নিয়ে তুই যে এই সংসারে সকলের মুখে হাসি ফুটিয়ে চলেছিস, আর এই বাড়ির ছোট ছেলে আত্মসুখের স্রোতে গা ভাসিয়ে মা বাবা দাদা ভাই বোনকে পর করে দিয়ে একটা অমানুষ হয়ে গেছে, একটা আস্ত অমানুষ। ঠিক বলেছেন, দেবুর মতো ছেলেরা মাঠঘর ছাড়িয়ে ফিরে গেছে বন মানুষের দলে। তুমি ভুলে যাও বাবা, ওসব কথা তুমি ভুলে যাও। নইলে নইলে যে দুর্ভাবনায় দুশ্চিন্তায় তোমার বুকের ব্যথাটা যে বেড়েই চলে যাবে গো বাবা। আর আর তোমার যদি কিছু হয়ে যায়, তোমার এই বড় খোকা কাকে নিয়ে বাঁচবে তুমি বলতে পারো বাবা? কাকে নিয়ে বাঁচবে তুমি বলতে পারো? আমি তো তোর জন্যই বেঁচে থাকবো রে বড় খোকা। বাবা, তুই ধূপের মতো পুড়ে এই সংসারে সুগন্ধ বিলিয়েছি বাবা, প্রদীপের মতো জ্বলে এই সংসারে কর্তব্যের আলো দান করেছি। শত দুঃখ কষ্ট করেও তুই তার মা বাবাকে আগলে রেখেছিস বাবা। তাই তো তোর ক্ষেত্র শ্রদ্ধা ভক্তি ভালোবাসায় আমি তোর জন্যই বেঁচে থাকবো রে বড় খোকা। বাবা, আমি তোর জন্যই বেঁচে থাকবো। বাবা জানি, জানি গো বাবা, আমি জানি হাজার দুঃখ কষ্ট সহ্য করে তুমি আমাদেরকে তিল তিল করে গড়ে তুলেছ। তাই তো সেই সহনশীল শিক্ষায় আমি যে তোমার কাছ থেকে শিখেছি গো বাবা। তোমার দীক্ষায় দীক্ষিত হয়ে আমি বুঝেছি এই পৃথিবীতে মানুষের মূল্যবোধের কোনো প্রয়োজন নেই, জায়গা নেই। তাই তো নিজের অন্তরকে ডেকে কি বলেছি জানো? বলেছি বিবেকের তাড়নায় একটিবারের জন্য ভেবে দেখুন, সৎ মানুষ দিয়ে খেলেছি মোরা,
পাপে ভরেছে দেশ, জিতেছে শয়তান, কেঁদেছে মা, হেসেছে ওই বিদেশ। হাসছি আমরা, হাসছো তোমরা, কারো মনের এই শান্তি, সবাই যে আজ পয়সার নেশায় হয়েছে বিভ্রান্তি। মনুষ্যত্ব বিক্রি হচ্ছে আজ, আর বিবেক হয়েছে দিশেহারা। তবু আমরা চিৎকার করে বলছি, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, হিন্দুস্তান হামারা, হিন্দুস্তান হামারা। আধুনিক সমাজে কটা মানুষ বলতে পারিস না বন্ধু? কি আদর্শ, তুই এতদিন পর বুঝি এই চেনা মুখটাকে আমার মনে পড়লো? আরে আমার কেটে যাচ্ছে, শুধু রক্তটাই ঝরছে না। আমার কথা বাদ দে, তার আগে বল তুই কেমন আছিস? আমার কথা তো ওই নিউজ পেপারে হেডলাইনে ছাপা হবে, আর বাকিটা টিভি চ্যানেলে দেখে নিবি। টিভি চ্যানেল? আমি এই মাত্র দেখে এলাম স্টার আনন্দে বড় বড় অক্ষরে ব্রেকিং নিউজ। তুমি একটা ভদ্র বাড়ির সন্তান হয়ে তোমাদের ওই কারখানার গেটের সামনে কাল সন্ধ্যাবেলা একটা লোককে তুমি প্রায় খুন করেছো। হ্যাঁ, খুন করেছি আমি? এই জঘন্য কথাটা তোকে কে বলেছে বল? কে আবার? তোমার কারখানার মালিকের মেয়ে, মানে আমার বান্ধবী আশা। মানে আশাকে হ্যাঁ মনে পড়েছে। ঠিক এইভাবে ভেবেছিলাম, কারণ ঘরের ধনের দুলালির মেয়েরা সবসময় যে গরিবের বিরুদ্ধেই যায় সেটা আমি ভালো করেই জানি। কিন্তু তোরা বিশ্বাস কর, এই অনল চৌধুরী লেবার অফিসার আমাদের কারখানার ওই গেটের সামনে শ্রমিকদের মা বাপ তুলে গালাগাল দিতে আমার মাথাটা যেন বিগড়ে যায়, মেজাজ বিগড়ে যায়। তার সঙ্গে একটু কথা কাটা হয়েছে, এই সামান্য ঘটনাকে অসামান্য করে আসলে তোর বান্ধবী কি চাই রে পূজা, কি চাই? যদি বলি তোমাকে, পূজা কি বলছিস? এর মানের মধ্যে হচ্ছে পূর্বরাগের গন্ধ আর অনুরাগের ছন্দ। কি বলছিস? বড়টার সাথে ইয়ার কি করা হচ্ছে বুঝি? না, আসলে দাদা ওই ঘটনা আমার বান্ধবী দূর থেকে দেখে সবকিছু শুনে আমার মোবাইলে তোমার ছবি দেখে আমার বান্ধবীর দিল দিওয়ানি হয়ে গেছে। বড়টার সাথে ইয়ার কি হচ্ছে? আমি ছেড়ে দিলাম, বুঝেছিস? এবারে কিন্তু আমার বন্ধু আদর্শ তোকে ছাড়বে না, মনে রাখিস, বুঝেছিস? আদর্শ বলছি, আমার বোনের জন্য একটা সৎ পাত্রের সন্ধান করো। এই বছরে আমি আমার এই পাগলিটার একটা বিয়ে দিয়েই ছাড়বো, কেমন? বিয়ে যাই, আসি, ভালো থাকি। এই যে মশাই, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন? যান, আপনার বন্ধুর আদেশ পালন করুন, একটা সৎ পাত্রের খোঁজে আপনি বেরিয়ে পড়ুন। আপনার পাত্র তো আমি দেখেছি ম্যাডাম, কিন্তু তার আগে নিজের বিয়ের পাত্রীটা একবার পছন্দ করি। আচ্ছা, তা সে পাত্রীটা কে শুনি? কোনো উর্বশী নাকি অপ্সরা? সেটা না হয় তুমি ঠিক করে দেবে পূজা। আমি? হ্যাঁ তুমি। তাছাড়া তিনখানা বিয়ে সঙ্গে এসেছে। হ্যাঁ, দিনে ওই 10 বার এই ছবিগুলো দেখি। তুমি কি সত্যি আমাকে ছেড়ে? আরে ছবিগুলো দেখাও, আমাকে দেখাও। আমি দেখবো। তুমি কি আমাকে ঠকিয়ে ভালো থাকবে? হ্যাঁ, আমি ছবিগুলো দেখি। আরে এগুলো তো সব আমার ছবি। দেখ, দুষ্টু কোথাকার। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমায় সত্যি। পূজা রানী খুব ভয় পেয়ে গেছে। আমি কিন্তু ভীষণ রেগে গেছিলাম। হ্যাঁ, সত্যি হলে না আমি তোমায় একদম মেরে ফেলতাম। এই সামনে তোমার ফাইনাল পরীক্ষা, এখন শুধু ওই মন দিয়ে পড়াশোনা, নইলে ওই বিয়ে পাসটা হবে না। আর দেখবে ওই বিয়ের পিড়িতে বসতে গিয়ে একেবারে উল্টে পড়ে যাবে। কেমন? আজ কিন্তু আমি চলি, পরে দেখা হবে। সত্যি আদর্শর মতো ছেলে এই যুগে পাওয়াই যায় না, যেমন দুষ্টু তেমন মিষ্টি। ও
আমার পরানো যাহা চায় তুমি তাই গো আমার পরানো যাহা চায়। এই যে বলি, মিষ্টির সঙ্গে ঝালটা না মিশলে দুষ্টুমির খেলাটা ঠিক জমে না, তাই না? কথাগুলোর মধ্যে কেমন টক ঝালের গন্ধ পাচ্ছি। সেটা তা এই গরিবের কুড়ে ঘরে আপনার হঠাৎ করে চলে এলাম ঘুরতে ঘুরতে। কিন্তু এখানে এসে আমি একেবারে অবাক হয়ে গেল। কেন? আছে আছে, এখানে এসে তো আমি একেবারে কুড়ে ঘরে চাঁদের আলো দেখছি। তার মানে? যাই হোক, এত সকল বাজে কথা আমি বলতে চাই না। তুমি এক কাজ করো, তোমার দাদাকে পাঠিয়ে দাও। আচ্ছা আপনি বসুন, আমি ছোটদাকে ডেকে দিই। না 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 না, দাঁড়ো 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 দাঁড়ো। আমি এখন তোমার ওই ছোটদার সঙ্গে দেখা করতে আসিনি, আমি এসছি বড়দার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, বড়দার সাথে? বাবা, আজ কি সূর্য পশ্চিম দিকে উঠেছিল? তা আমার বড়দার সাথে আপনার কি দরকার শুনি? দরকারটা যখন ওনার সঙ্গে তখন সেটা তাকেই বলবো। বাবা, সে ঠিক আছে। ডাল মে কুছ কালা তো হ্যাঁ হি, নয়তো ঠেলায় না পড়লে বেড়াল তো আর গাছে ওঠে না। আচ্ছা বেশ, ঠিক আছে, ডেকে দিচ্ছি। গাছে ওঠা? ভালো মনে পড়ে গেছে। ছোটবেলা থেকেই আমার একটা অভ্যেস, গাছে ওঠে ফুল পড়া, আর ফলটা ছিঁড়ে নেওয়া। আর বড় হওয়ার পর আমি যেমন তোমাকে প্রথমবার দেখি, আমার তখন থেকে শুধু একটাই চিন্তা, আমি তোমাকে চাই, তোমাকে চাই। ও চাওয়া পাওয়ার মাঝে একটা প্রাচীর থাকে স্যার, আর সেই প্রাচীরটা ভাঙার মতো সাধ্য আর সাধনা থাকা দরকার। আহা হা, তুমি আমাকে স্যার কেন বলো? যার ভাই আমার এত সুন্দর একটা বন্ধু, সে তো আমার কাছে নিজের দাদার মতো। আরে তাই যদি হতাম, তাহলে কর্মক্ষেত্রে আমাদেরকে শুনতে হতো না ওই বাপ মা তুলে গালাগালি। আরে না না, আসলে ব্যাপারটা সেটা নয়। আসল হলো ওই কোম্পানির জন্য বিভিন্ন রকম গালিগালাজ দিতে হয়, আর গালটা তো তোমাকে দিইনি, ওই লখাই আর ওসমানকে দিয়েছি। তা যা দিয়েছেন তাতে ঠিক করে নেই, কিন্তু একটা কথা মনে রাখবেন, কর্মক্ষেত্রে আমরা কিন্তু সবাই সমান। তাই আমাদের শ্রমিকদেরকে যদি গালাগাল দেন, তাহলে আমাদের সেই সম্পর্কের মাঝে যদি কোনোদিনও আপনি গালাগাল দিতে চান, তাহলে আমি কিন্তু সেখানে প্রতিবাদ জানাবো, প্রতিবাদ। ও, এতক্ষণ বুঝতে পেরেছি। আসলে তোমার এখন ওই অভিমানটা ঘটেনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি তোমার সমস্ত মান অভিমান একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সেই ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, এই দেখো, এটা নাও, এটা নাও। কি এটা স্যার? এটা হলো তোমার জন্য একটা ভেরি ভেরি গুড নিউজ। গুড নিউজ? হ্যাঁ, আজ থেকে আর তোমাকে আমাদের এই কোম্পানিতে লেবারের কাজ করতে হবে না। হ্যাঁ, আজ থেকে তুমি আমাদের কোম্পানিতে লেবারদের সুপারভাইজার হবে। হ্যাঁ, তাহলে তুমি খুশি তো? আমি যে ভীষণ খুশি স্যার, ভীষণ খুশি। তাই তো সেই খুশির তাগিদে আমি চিঠিটা আপনার হাত থেকে ছো করে নিয়ে নিলাম। তারপর আমি এই চিঠিটাকে কি করব জানেন স্যার? এই চিঠিটাকে আমি কুচি 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 করে ছিঁড়ে আপনার মুখের উপর ছুঁড়ে দিয়ে আমি পেলাম এই মনে আনন্দ স্যার, আনন্দ। এটা তুমি কি করলে? নিজের প্রমোশনের চিঠিটা একেবারে নিজের হাতে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললে। এটা তুমি ঠিক করলে না। আমি ঠিক করলাম স্যার, ঠিক করলাম। আর যদি ওই চিঠিটা আমি না ছিঁড়ে ফেলতাম, তাহলে যে আমি বড় লোক হবার নেশায় একটা বনের জন্তু জানোয়ারের চেয়েও আমি অধম হয়ে যেতাম স্যার। হ্যাঁ হ্যাঁ,
এই রাজা সাধারণ শ্রমিক হয়ে বেঁচে থাকতে চায় লোভ লালসার প্রবচনের চিত্তে সে তার নিজের চরিত্রটাকে চেতনার চরিত্রটাকে ওই মায়ের পাপের আদালতে বাকি রাখবে না। সে আমি তাই বলছি আপনি এখান থেকে চলে যান, চলে যান। যাচ্ছি তবে একটা কথা জেনে রাখো, হ্যাঁ তুমি কিন্তু আজ একটা মস্ত বড় ভুল করলে। ভুল? তোমার এই সততা ন্যায় নীতি তোমাকে কিছু দেখ আর না দেখ একটা জিনিস দেবে, তোমার বিক্রি হওয়ার রাস্তাটা একেবারে পরিষ্কার করে দেবে। তুমি নিজের সর্বনাশ হওয়ার রাস্তাটা তুমি নিজেই তৈরি করলে, তুমি নিজের হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিলে। তোমাকে বিক্রি হতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, প্রয়োজন হলে আমি ভিখারি সাজবো, ভিখারি। দরকার হলে আমি ফুটপাতে পড়ে থাকবো, তবু যে আমি করে যাব আদর্শের সাথে লড়াই। কারণ আমি যে প্রতিজ্ঞা করেছি এই গরিব শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাবো, গড়ে তুলবো এক নতুন পৃথিবী যেখানে থাকবে না কোনো জাতির লড়াই, যেখানে থাকবে না কোনো ধর্মের লড়াই, যেখানে থাকবে না ধনী গরিবের লড়াই। আমরা সবাই ঐক্যভাবে হাতে হাত মিলিয়ে বলবো, মোরা এক বৃত্তেই দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ। এক সে আকাশ মায়ের কলে, যেন রবি শশী দলে, এক রক্ত বুকের তলে, এক সে নারীর টান। মোরা এক ভাষাতেই মাকে ডাকি, এক সুরে গাই গান। মোরা এক বৃত্তেই দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দুই তাহার প্রাণ, হিন্দুই তাহার প্রাণ, হিন্দুই তাহার প্রাণ। এই পূজা, সূর্য উঠতে না এখনো অনেক দেরি আছে, তাই তো দেখ ভোরের আকাশ কুয়াশায় কুয়াশায় ঢেকে গেছে। কি অপরূপ সাজে সেজেছে প্রকৃতি। আর আমরা দুই বান্ধবী যেন ভেসে চলেছি কোন রূপকথার দেশে, কোন রাজকুমারের খোঁজে। এই আশা, তুই কি রোমান্টিক কবি হয়ে গেলি নাকি রে? ভাবি, মাঝে মাঝে ভাবি, জানিস তো এই সুন্দর পৃথিবীর মাঝখানে মানুষ এত খারাপ কাজ করে কি করে? ছাড়ো সব কথা। আচ্ছা, তোর মনের খবর কি রে, বল তো। আরে খবর তো তোর কাছে, তুই আগে বল। আমার কথা রাজা থেকে বলেছিলি? লে হালুয়া, প্রেম করবি তুই আর তোতা পাখির মতো বুলি আওড়াবো আমি? হ্যাঁ, কি করে আমি বলবো বলতো, এখনো সেরকম ভাবে আলাপই হয়নি। তাহলে তুই এক কাজ কর, বিলাপের সুরে একটা শাড়ি পরে খোপায় একটা গোলাপ নিয়ে সেই গোলাপটাকে জিজ্ঞেস করো, সখী ওগো গোলাপ তুমি কবে আসবে প্রিয়তম? পুজো পুজো, শোন 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 শোন, বলে যে না প্রেম পথের দিশা। বলবো, শোন, পথ হলো একটাই। তুই এক কাজ কর, বর্দার এই ছবিটা নিয়ে তুই বারবার রিহার্সাল দে আর বল, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। রাজা, এই রাজা, তুমি শুনতে পাচ্ছ আমার মনের কথা? সত্যি তোমাকে একবার আমি দূর থেকে দেখেই না তোমায় আমার মনের মধ্যে বসিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা রাজা, বলো তো এটা কি পূর্বরাগ? তবে অনুরাগের ছোঁয়ায় কবে আসবে তুমি আমার কাছে? তুমি বিশ্বাস করো, তোমার মধ্যেই খুঁজে পেয়েছি আমি আমার মনের মানুষকে। তাই তো সেই মনের মানুষকে এক পলকের একটু দেখাতেই ভালোবেসে ফেলেছি। আর সেই মনের মানুষটাকে আমি বলতে চাই, পলকের দেখাতে কিছু ভালোবাসাতে, যার ছবি মনে কে যায়, এ মন শুধু তাকে পেতে চায়, এ মন শুধু তাকে পেতে চায়। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে, যার ছবি মনে কে
যেতে চাই। এই এক পলকের একটু দেখে আমি ফেসে গেছি আশা। কে? আপাতত মর্নিং ওয়াকের সাথী, হলো সজ্জার সঙ্গী হব সুন্দরী। ভদ্রভাবে কথা বলুন এখানে দাঁড়িয়ে, ঠিক আছে? মারবে তাহলে তোমার এই দৃষ্টি হাতের ছোঁয়ায় আমার দুষ্টুমিটা আরো বেড়ে যাবে যে সুন্দর। বোধহয় সেদিনের পোয়েটিক কিকের কথা তুমি তো সহজেই ভুলে গেছো, তাই না? লাগে আশা। আবার ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও হাত, নইলে আমি চিৎকার করব। চিল্লাও চিল্লাও, যত খুশি চিল্লাও। মেয়ে ছেলেরা চিল্লালে তার চৈতন্য একেবারে হারিয়ে ফেলে। আচ্ছা ছাড়ো, ছাড়ো বলছি। কে আছো? এই ভোরে সুনসান পরিবেশে আমার হাত থেকে বাঁচাতে কেউ নেই। আছে, আছে রে শয়তান আছে। তোদের মতন শয়তানরা যেখানে ওই নারীদের প্রতি অন্যায় অত্যাচার করবে, সেইখানে ওই আকাশ থেকে উল্কার মতো ঠিকরে পড়বে এই রাজা মিত্র। হ্যাঁ, নামটা জানে, তাহলে মুখটাও ভালো করে দেখে নে। মনে রাখিস, জনি আমার নাম। আমার হাত থেকে শিকার কেড়েও না মানে ওই ক্ষুধার্ত সিংহের মুখ থেকে আহার কেড়ে নেওয়া। তুই যদি হোস বনর, তাহলে আমি হলাম বাঘার তেঁতুল। এখান থেকে যা, ওটা না, ওটা না বলছে। ওই ভালো মন্দের হিসাবটা আমি তোকে একদিন বুঝিয়ে দেব রে রাজা। মনে রাখিস, জনি আমার নাম, আর নাম্বার লাগানোটাই হলো আমার কাজ। কথাটা মনে রাখিস। অনেক এলো, তোদের মতন অনেক খেলো, যা। আপনি যদি ঠিক সময় না এসে পড়তেন না, তাহলে যে আমার কি হতো আমি ভাবতেই পারছি না। সেই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। না না, ধন্যবাদ দেবার কোনো প্রয়োজন নেই মেম সাহেব। এটাই তো হলো রাজার জীবনের একমাত্র লক্ষ্য। আপনি আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে যেতে পারেন, কারণ রাজা যতক্ষণ এখানে আছে আপনার একটা কেসও কেউ স্পর্শ করতে পারবে না। এমন এমন হাত ধরে আমার দিকে তাকিয়ে কি দেখছেন মেম সাহেব? ভাবছি আর ভাবছি, ভাবছি এরকম বিক্রম শক্তি পেলেন কোথা থেকে? কি করে পেলাম আর কি করে পেলাম? আরে বাবা, ওই কবজি ডুবিয়ে টাটকা সবজি আর মায়ের বুকের সাদা দুধ খেয়ে তো হয়েছে এই শক্তির উৎস মেম সাহেব। ইস, আরে দেখি 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 হাতটা দেখি, হাত কেটে তো রক্ত বেরোচ্ছে। ধরতে দিন ম্যাডাম, রক্ত ঝরতে দিন। কয়েক ফোঁটা রক্ত দেখে যদি এত জলদি আপনারা ঘাবড়ে যান, তাহলে অন্যায় অত্যাচার নারী নির্যাতনের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন কেমন করে? দেশের মাতঙ্গিনী হাজরা বীরঙ্গেদের আদর্শ অনুপ্রাণিত হয়ে আপনাদের মতন মহিলারা যদি এই দেশে একটা প্রতিরোধের প্রাচীর গড়ে তুলতে পারেন, তাহলে দেখবেন মেম সাহেব, কোনো শয়তান, কোনো স্বার্থী নিশি মানুষ আমার এই ভারতবর্ষের মায়ের আঁচলটাকে কেউ কোনোদিনও কলঙ্কিত করতে পারবে না মেম সাহেব। আমার এই সোনার বাংলাতে আরজি করের মতন ঘটনা দ্বিতীয়বার কেউ কোনোদিনও ঘটাতে পারবে না মেম সাহেব, কোনোদিনও ঘটাতে পারবে না, কোনোদিনও না, কোনোদিনও না। থাক, মুখ তো নয় যেন খই ফুটছে, হাতটা দেখি আমি বেঁধে দিচ্ছি। এ কি করছেন মেম সাহেব? এ দামি ওড়নাটা ছিঁড়ে ফেললেন সামান্য একটা শ্রমিকের জন্য? কেন কেন মেম সাহেব, কেন? মেম সাহেব নয়, আমাকে শুধু আশা বলে রেখো। হ্যাঁ, শুধুই আশা। আজ থেকে তুমি আমাকে শুধু আশা বলে ডাকবে। আজ আসি। আচ্ছা, আবার আমাদের কবে দেখা হবে? কি জানি কবে দেখা হবে, যেহেতু পৃথিবীটা গোল, ঘুরতে ঘুরতে হয়তো একদিন আপনার সাথে ঠিক আমার দেখা হয়ে যেতে পারে। ওকে, আচ্ছা
আচ্ছা একটা কথা বলো তো, সত্যি করে বলো তো তোমার বাড়িটা কোথায়? বাড়ি আমি এক যা যাব, আমি এক যা যাব, আমি এক যা যাব, আমি এক যা যাব। পৃথিবী আমাকে আপন করেছে, বলেছে নিজের ঘর। আমি এক যা যাব, আমি এক যা যাব। এক যা যাব, আমি এক যা যাব, আমি এক যা যাব। একই ওর মুখের ঝিলি থেকে আবার সারা শরীরটা এমন বিদ্যুতের মতো খেলে গেল কেন? হ্যাঁ, এও কি সম্ভব? ও রাজপ্রাসাদের রাজকন্যা আর আমি সামান্য একটা গরিব ঘরের জন্ম দুঃখিনী মায়ের সন্তান। এ কি করে সম্ভব? কারখানা মালিকের মেয়ের সাথে তারই শ্রমিকের ভালোবাসা। তার মানে এরই নাম কি তাহলে? স্বপ্ন? স্বপ্ন চোর। স্বপ্নটা একজন সাধারণ শ্রমিকের কাছে দুরাশা ছাড়া আর কিছুই না। স্যার আপনি হঠাৎ এখানে? হ্যাঁ, এখানে এই মুহূর্তে আসতে বাধ্য করেছো একমাত্র তুমি। আমি? হ্যাঁ। সম্পূর্ণ বিনা দোষে আপনি কিন্তু আমাকে আসামি বানাতে চাইছেন স্যার। পূর্ণ হবে না। কি বলছেন স্যার আপনি? আমি বেশ বুঝতে পারছি সেই দিনে ওই চিড়িখানা ছিঁড়ে ফেলার আসল কারণ মানে ওই বড় ঘাটে নৌকা বাঁধা। স্যার আই মিন একদিনে দুই পাখি মারা। রাজত্ব আর রাজ করলে লাভ লোকসানের হিসাবটা আপনি ভুল করছেন স্যার। সেই দিনের চিঠি ছেড়ার সাথে আজকের ঘটনার কোনো সম্পর্ক নেই। তাই আমি শুধু আপনার ওই মেয়েকে একটা শয়তানের হাত থেকে সম্মানটুকু তার বাঁচিয়েছি। স্বামীর কাছে তোমার বিস্তান্তর আমি অলরেডি শুনে ফেলেছি। ও শুনে ফেলেছেন তাহলে? যে শয়তানটা আপনার মেয়ের নিয়ে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা করলো সে আজ আপনার কাছে সত্য কথা বলছে আর আমি মিথ্যাবাদী হয়ে গেলাম, তাই না স্যার? আরে সত্যি মিথ্যের শিক্ষাটা একজন সাধারণ শ্রমিকের কাছে আমাকে শিখতে হবে না। জনি আমার পছন্দ করা পাত্র, ভাবি জামাই, তাই আমার মেয়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার কোনো প্রশ্নই ওঠে না। তবু আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই স্যার, এই বিষয়ে কি আপনি আপনার মেয়ের মতামত নিয়েছেন? আরে মেয়ের ইচ্ছা অনিচ্ছার মূল্য তার বাবার চেয়ে ওই বেপড়ার লোকেরা বেশি বুঝবে। বুঝুন ঠেলা, জনে যে একটা লম্পট বদমাশ শয়তান জানা সত্ত্বেও আপনি তাকে নিজের বাড়ির জামাই রাজা করতে চাইছেন। হ্যাঁ, তাহলে আপনার মতন মানুষের তো ওই কুষ্টি ঠিকুজি নিয়ে আমাকে বিচার করতে হয়, দেখতে হয় যে কোন ঘোর অমাবস্যার তিথিতে আপনার মতন একটা বাবার জন্ম হয়েছে। বাবা, এই রাজাকে চোখ রাঙিয়ে কথা বলবেন না স্যার। এই রাজা লাল চোখ কারোর পছন্দ করে না। অর্থ আভিজাত্যের বিলাসিতার রাজপ্রাসাদ বানানো যায়, কিন্তু কারোর ভালোবাসার মনে মন্দিরে জায়গা পাওয়া যায় না। আপনি হয়তো আপনার কারখানা থেকে আমার চাকরিটাকে বরখাস্ত করে দিতে পারবেন, কিন্তু কোনো কিছুর বিনিময়ে এই রাজা মিত্রের চেতনাতে বিন্দু মাত্র আপনি চিড় ধরাতে পারবেন না। এই রাজা মিত্রের সততাতে যদি কেউ কোনোদিনও চিড় ধরাতে চায়
আমি তার জীবনটাতে ফাটল ফাটল ধরিয়ে ছাড়ব। ফাটল ফাটল আমি ধরাবো। আমার এর সঙ্গে কোনো সম্পর্ক আমি মেনে নেব না। এমন হয়ে চাঁদে হাত দেওয়া আমি একেবারে ধূলিসাৎ করে দেব। আমি ভুজঙ্গ নারায়ণ সান্না হরিণকে নিয়ে চড়াই বাঘের গাল। আরে আর গাল চাটিয়ে কোনো লাভ নেই, এদিকে জনির হাল খুব খারাপ। কেন রে, কি হয়েছে হরিদাস? আরে তোর কারখানার কজন শ্রমিক মিলে ওই জনির মাথায় ঘোল ঢেলে একটা বিশ্রী ঘটনা ঘটাতে চেয়েছে। সে কি বলছিস তুই? ওই বিয়েগুলোর এত সাহস! আমার ওই জামাইয়ের মান সম্মান একদম ধুলোয়। না না না, ধুলে মিশে যায়নি রে। আমি ঠিক সবাই পুলিশ নিয়ে এসে ওদের উদ্ধার করেছি। আর ওই ছোট লোক শ্রমিকগুলোকে তাদেরকে লোকাবে ঢোকাতে পারলি না? কিন্তু এই জনি আরে আসার কথা চিন্তা করে আমি ওদেরকে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আর এবার তুই বল কি ব্যবস্থা নিলে? ওই ছোট লোক শ্রমিকগুলোকে আমি একেবারে টাইট দিতে পারবো। হবে এবার তলায় তলায় ওই শালা শয়তান রাজা মিত্রের বিরুদ্ধে। তাহলে এক কাজ করি বন্ধু, কাঁচা এক কাজ করি, ওই শালা রাজা মিত্রকে ওই চাকরি থেকে আউট করে দিই। তাতে আমাদের লোকসান বেশি। ও শালা আবার দ্বিগুণ বেড়ে চলে উঠবে আমাদের বিরুদ্ধে। তার থেকে বড় এখন ওই রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট করি। যে কৌশলে ওই সাধারণ শ্রমিক থেকে আজ আমি মালিক বেনেছি, মানে ওই ভালো মানুষের ভেগ ধরে গোপনে গোপনে চালাতে হবে ওই ষড়যন্ত্রের খেলা। একেবারে ঠিক বলেছে। আস্তে আস্তে রাজাকে ফেলবো চক্রান্তের ফাঁদে। বলি তার আগে আশা আর জনির বিয়েটা ফাইনাল করে নি, তারপর আমরা দু বন্ধু মিলে ওই শালা শয়তান রাজা মিত্রকে হিরো থেকে সাজাবো জিরো। নাম্বার 1 ভিলেন তো বলে হরিদাস, লোকে বলে হরিদাস পাল। বন্ধু টপ